গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। কয়েকটি ক্লাসে আমরা তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের কয়েকটি অধ্যায়ের ছোট প্রশ্ন এবং কিছু বড় প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা তোমাদের 6 নম্বর অধ্যায়ের ভারতের সরকারের বিভিন্ন বিভাগ এই অধ্যায়ের শর্ট প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আমাদের আগের ক্লাসগুলো যারা দেখোনি তারা আমাদের আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলে নতুন কোনো ক্লাস এলে তোমরা অবশ্যই সেটা দেখতে পাবে। আমাদের এই 6 নম্বর অধ্যায় থেকে 6টা এমসিকিউ আর 2টো এসিকিউ এই রকম প্রশ্ন থাকে, আর একটা বড় প্রশ্নও থাকে। সেই জন্য আমাদের শর্ট প্রশ্নগুলো তৈরি করতে হবে, আবার বড় প্রশ্নগুলোকেও তৈরি করতে হবে। আজ আমাদের আলোচনার প্রশ্ন, আজ আমরা শর্ট প্রশ্নগুলি আলোচনা করব। আজ আমাদের আলোচনার প্রশ্ন, নাম সর্বস্ব শাসকের উদাহরণ দাও। উত্তর, ব্রিটেনের রাজা। পরের প্রশ্ন, জাপানের আইনসভা কী নামে পরিচিত? উত্তর, ডায়েট। পরের প্রশ্ন, ভারতের শাসন ব্যবস্থা কী রকম? উত্তর, যুক্তরাষ্ট্রীয়। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রধান প্রবক্তা কে? উত্তর, মন্তেস্কু। পরের প্রশ্ন, স্পিরিট অব দি লজ এই গ্রন্থটি কে রচনা করেন? উত্তর, মন্তেস্কু। পরের প্রশ্ন, আইনসভার জননী কাকে বলা হয়? উত্তর, ব্রিটিশ পার্লামেন্টকে। পরের প্রশ্ন, গ্রেট ব্রিটেনের শাসন ব্যবস্থা কীরকম? উত্তর, রাজতান্ত্রিক। পরের প্রশ্ন, ভারতীয় যুক্তরাষ্ট্রকে আধা যুক্তরাষ্ট্রীয় বলে অভিহিত কে করেছেন? উত্তর, কেসি হেয়ার। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি স্বাধীনতার রক্ষা কবচ এই উক্তিটি কার? উত্তর, মন্তেস্কুর। পরের প্রশ্ন, স্পিরিট অব দি লজ প্রকাশিত হয়েছিল কত সালে? উত্তর, 1748 সালে। পরের প্রশ্ন, গভর্নমেন্ট অফ ইংল্যান্ড গ্রন্থের লেখককে? উত্তর, মন্তেস্কু। পরের প্রশ্ন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি স্বীকার করেনি কোন দেশ? উত্তর, ইংল্যান্ড। পরের প্রশ্ন, যৌথ শাসন ব্যবস্থা দেখা যায় কোন দেশে? উত্তর, সুইজারল্যান্ডে। পরের প্রশ্ন, আইনসভা নেই কোন দেশে? উত্তর, আফ্রিকায়। পরের প্রশ্ন, আইনসভাকে ডুমা বলা হয় কোন দেশে? উত্তর, রাশিয়ায়। পরের প্রশ্ন, বিশ্বের প্রাচীনতম আইনসভা আছে কোথায়? উত্তর, ইংল্যান্ডে। পরের প্রশ্ন, এক কক্ষযুক্ত আইনসভা দেখা যায় কোন দেশে? উত্তর, বাংলাদেশে। পরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা দেখা যায় কোথায়? উত্তর, জাপানে। পরের প্রশ্ন, রাজ্যসভার কতজন সদস্য রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হয়? উত্তর, 12 জন। পরের প্রশ্ন, রাজনীতি নিরপেক্ষ হতে পারে না এই কথাটি কে বলেছেন? উত্তর, অ্যালান বল। পরের প্রশ্ন, কত বছর বয়স পূর্ণ হলে হাইকোর্টের বিচারপতিগণ পদত্যাগ করেন? উত্তর, 62 বছর। পরের প্রশ্ন, কত বছর বয়স পূর্ণ হলে সুপ্রিম কোর্টের বিচারপতিগণ পদত্যাগ করেন? উত্তর, 65 বছর। পরের প্রশ্ন, সংবিধানের চূড়ান্ত ব্যাখ্যাকর্তা হিসাবে কোন দেশের আইনসভা কাজ করে? উত্তর, সুইজারল্যান্ড। পরের প্রশ্ন, ইংল্যান্ডের সর্বোচ্চ আপিল সভা হলো কি? উত্তর, লর্ড। পরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে সমর্থন করেছেন কে? উত্তর, লেকি। পরের প্রশ্ন, এবার আমরা এসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি বলতে কি বোঝায়, এইটাই আছে। আচ্ছা, তাহলে এই প্রশ্নের উত্তরটা কি লিখবে? সরকারের 3টি বিভাগ তাদের একে অপরকে নিয়ন্ত্রণ করবে না বা একে অপরের কাজে হস্তক্ষেপ করবে না। প্রত্যেক বিভাগের মধ্যে দায়িত্ব কর্তব্য সুষ্ঠুভাবে বণ্টিত থাকবে। তাহলে সরকারের যে সরকারের 3টে প্রধান বিভাগ থাকে, একটা হচ্ছে যে বিচার বিভাগ, আইন বিভাগ আর শাসন বিভাগ। এই 3টে বিভাগ কোনো বিভাগের কাজে হাত দেবে না বা কাজের মধ্যে নাক গলাবে না। এটাই হচ্ছে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। আচ্ছা, এর পরেরটা, শাসন বিভাগের অস্থায়ী ও রাজনৈতিক অংশ কাকে বলা হয়? উত্তর, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী প্রমুখ এরা হচ্ছে যে অস্থায়ী ও রাজনৈতিক অংশ। পরের প্রশ্ন, শাসন বিভাগের স্থায়ী ও অরাজনৈতিক অংশ কাদের বলা হয়? উত্তর, প্রশাসনের সঙ্গে যুক্ত সমস্ত আমলা ও কর্মচারী বৃন্দদের বলা হয়। আচ্ছা, আর এরপরের শেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে একক পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়? উত্তর, যখন কোনো দেশের একজন মাত্র শাসক থাকেন এবং তিনিই দেশের সর্বোচ্চ শাসক হন বা চরম ক্ষমতার অধিকারী হন, তখন তাকে এক পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা বলা হয়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি। ঠিক আছে, তাহলে একজন মানুষের হাতে যখন সমস্ত ক্ষমতা থাকে এবং তিনি যখন একটা দেশের সব কিছু গ্রহণ করেন, তাকেই বলা হয় এক পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা। এর পরেরটা, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা বলতে কি বোঝায়? উত্তর,
বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা বলতে বোঝায় 2 বা ততোধিক ব্যক্তির হাতে শাসন ব্যবস্থার দায়িত্ব অর্পিত হয়। তাহলে এখানে একজন নয়, একের বেশি, দুজন বা তার বেশি মানুষ দেশের শাসন ব্যবস্থার দায়িত্ব নেয়, তখন সেই ব্যবস্থাকে বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা বলা হয়। যেমন সুইজারল্যান্ডের শাসন ব্যবস্থা বা সুইজারল্যান্ড। আচ্ছা, এর পরের প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে যে আইনসভার ক্ষমতা হ্রাসের দুটি কারণ কি? আচ্ছা, বর্তমানে আইনসভা যে দুটি মূল কাজ অবশ্য করণীয় তা করতে ব্যর্থ হচ্ছে, সেটা কি? 1 নম্বর হচ্ছে যে আইন প্রণয়ন, আর 2 নম্বর হচ্ছে যে শাসক বিভাগে নিয়ন্ত্রণ। এই কাজে ব্যর্থ হওয়ার কারণে আইনসভার ক্ষমতা হ্রাস পাচ্ছে। তাহলে আইনসভার এই দুটো প্রধান কাজ, এগুলো সে করতে পারছে না ঠিকভাবে, তাই তার ক্ষমতা হ্রাস পাচ্ছে। বিচার বিভাগীয় সক্রিয়তা কি? বিচার বিভাগীয় সক্রিয়তা বা সমীক্ষা বলতে বোঝায় যে আইন বিভাগ যদি এমন আইন প্রণয়ন করে বা শাসন বিভাগ যদি এমন কোনো আদেশ জারি করে যা সংবিধান বিরোধী, তাহলে সেটা যদি আইনটা বা শাসনটা যদি সংবিধান বিরোধী হয়, তবে সেই আইন বা আদেশকে বাতিল করতে পারে কে? বিচার বিভাগ সেই আইন বা আদেশকে বাতিল করতে পারে। তাহলে বিচার বিভাগের এই যে ক্ষমতা, এটাকে কি বলে? বিচার বিভাগীয় সক্রিয়তা বলা হয়। এর পরের প্রশ্ন, শাসন বিভাগের দুটি বিচার সংক্রান্ত কাজ কি? 1 নম্বর হচ্ছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টে বিচারপতিদের নিয়োগ করা, আর একটা হচ্ছে যে ট্রাইব্যুনাল গঠন করা। এরপরের প্রশ্ন, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার জনপ্রিয় কক্ষ কোন কক্ষকে বলা হয়? উত্তর, নিম্ন কক্ষকে। আর পরের প্রশ্ন, এক কক্ষ বিশিষ্ট আইনসভা সমর্থন করেছেন এমন কয়েকজনের নাম? উত্তর, ল্যাস্কি, আর হচ্ছে যে অ্যাবোসিয়ে প্রমুখ। পরের ক্লাসে আমরা এই অধ্যায়ে আরও কিছু শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব।